আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। কয়লা পাচারকাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সংস্থার সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তারা। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে WPL এ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে 50 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। 3 দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আজ এক শৌর্যযাত্রায় অংশ নেবেন। এছাড়াও তিনি মন্দির দর্শন করে সেখানে পুজো দেবেন। পরে তিনি এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে শ্রী মোদী রাজকোটে আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল বিকেলে তিনি সোমনাথে পৌঁছে সেখানকার ওমকার মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্দিরের ড্রোন শো প্রত্যক্ষ করেন তিনি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ঐতিহাসিক এই উদযাপন উপলক্ষে পবিত্র সোমনাথ তীর্থক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম মহাদেব মন্দির এই সোমনাথ মানুষের অতুলনীয় বিশ্বাস ও আস্থার প্রতীক। 1026 খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম হামলা চালান এবং সেখানকার ধনসম্পদ লুট করেন। সেই আক্রমণের 1000 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। একই সঙ্গে 1951 সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনেরও এবার 75 বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে 1951 মন্দিরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মণিপুরের রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন গোয়া, হরিয়ানা, মেঘালয়, সিকিম, দিল্লি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরা। অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরা ওই বৈঠকে যোগ দেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা 2026-27 সালের বাজেটের কেন্দ্রীয় জন্য অর্থমন্ত্রককে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রকল্পে অর্থ বরাদ্দ আরও বাড়ানোর দাবি করেছে অনেকগুলি রাজ্য। 2020-21 সাল থেকে এই প্রকল্পের আওতায় সরকার রাজ্যগুলিকে 50 বছরের জন্য বিনা সুদে 4,25,000 কোটি টাকা প্রদান করেছে। শ্রীমতী সীতারামন রাজ্যগুলিকে আশ্বাস দিয়ে বলেছেন, বাজেট প্রস্তুতির সময় এই বিষয়গুলি বিবেচনা করা হবে। উল্লেখ্য, চলতি মাসের 28 তারিখ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে এই পরিষেবাগুলির মাধ্যমে 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে ডাকযোগে সরবরাহ সম্ভব হবে। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিচরে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন। তিনি বলেন, নতুন এই দুটি পরিষেবা সময়ানুগ এবং দ্রুত সরবরাহের নতুন মানদণ্ড হয়ে উঠবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, আইন শৃঙ্খলা যে কোনো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পন্ন রাজ্যগুলি সর্বদা বিনিয়োগকারীদের বেশি আকর্ষণ করে। গতকাল বিকেলে জয়পুরে কনস্টেবল নিয়োগ অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও রাজস্থান সরকার আইন শৃঙ্খলার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে এবং ফলস্বরূপ রাজ্যটি এখন বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্যস্থলে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, সুপারিশ ও দুর্নীতি ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তরুণদের চাকরি দেওয়া হলে একটি রাজ্য এগিয়ে যায়। নিয়োগ দুর্নীতিমুক্ত এবং ন্যায্য হতে হবে। শ্রী শাহ বলেন, ভজনলালের নেতৃত্বাধীন সরকার রাজস্থানের যুব সমাজকে প্রশ্নপত্র ফাঁসের ভয় থেকে মুক্ত করেছে। कोई भी राज्य, कोई भी प्रदेश तभी आगे आ सकता है जब जिसमें मेरिट्स है, ऐसे युवाओं को वो आगे बढ़ाए। कोई भी प्रदेश तभी आगे आ सकता है कि राज्य के सेवकों की भर्ती पारदर्शी तरीके से हो, उसमें कोई भ्रष्टाचार न हो। और भजनलाल जी ने, कांग्रेस सरकार ने शुरू किया हुआ पेपर लीक का सिलसिला भी समाप्त कर राजस्थान को इससे निजात दिलाने का काम किया।
নতুন ভারতীয় ন্যায় সংহিতার বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে এফআইআর নথিভুক্তি 3 বছরের মধ্যে মামলাগুলি সুপ্রিম কোর্টে শুনানি করা হবে। তিনি বলেন, এর ফলে বারবার মামলা স্থগিত রাখা দীর্ঘস্থায়ী প্রথার অবসান ঘটবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ কেরালা তিরুবনন্তপুরমে স্থানীয় নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। পরে তিনি শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দেবেন। বিকেলে তিনি কেরালার কাউমুড়ি সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, একদিনের কেরালা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে তিরুবনন্তপুরম পৌঁছন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে 266.78 গিগাওয়াটে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, 2024 সালের তুলনায় এই বৃদ্ধি 22.6% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান সহ কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10টি জায়গায় বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান চলেছিল। তার মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধা দেবার অভিযোগ করেছে তারা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। শনি ও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এই ইস্যুতে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে গতকাল সেই মামলা শুনানি হতে পারেনি। পরবর্তী শুনানি 14 জানুয়ারি হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন। পরে ইডি জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও তিনি সেই আবেদনে সাড়া দেননি। তিনি জানিয়ে দেন, জুডিশিয়াল অর্ডারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এদিকে এক অভূতপূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি চালানোর ব্যাপারে বিধাননগর ইলেকট্রনিক্স থানা এবং কলকাতা শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশও শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করেছে। অন্যদিকে বিজেপি ইডির হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে। দলের রাজ্য কমিটির সদস্য শিশির বাজুরিয়া বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ গর্হিত ও অপরাধমূলক। এ বিষয়ে বিজেপির এক প্রতিনিধি দল গত শুক্রবার রাজ্যপালের কাছে অভিযোগ জানান। ওই দলে ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছেন। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গত সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আইপ্যাকের কর্ণধার কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তাই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের নেত্রী হিসেবে কেন গিয়েছিলেন, শ্রী মজুমদার সে বিষয়ে প্রশ্ন তোলেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, পুরুলিয়া থেকে ফেরবার পথে গত রাত 8:30 নাগাদ চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে শ্রী অধিকারীর কনভয় পৌঁছলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক তার গাড়ির উপরে মোটা লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এই অতর্কিত আক্রমণে বিরোধী দলনেতার কনভয়ের 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি গড়বেতা থানার অধীনস্থ চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেন কিছুক্ষণ। 5 দিনের কর্মসপ্তাহ শুরু করার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মচারী সংগঠন আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গতকাল একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL গতকাল নভি মুম্বাইতে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে 50 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে মুম্বাই 4 উইকেট হারিয়ে 195 রান তোলে। 196 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংস 19 ওভারে 145 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগের স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে 2টি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।